50% ভারতীয় চান না হাসিনা ভারতে অবস্থান করুক। ইন্ডিয়া টুডের জরিপ, হাসিনা এখন কি করবেন? তাদের কোনো গল্পই টিকছে না, শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে গিয়েও পারল না হাসিনা, বললেন ডক্টর ইউনূস। সরি আপা, ইট ইজ ওভার, শেখ হাসিনার উদ্দেশ্যে প্রেস সচিব। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। 50% ভারতীয় চান না হাসিনা ভারতে অবস্থান করুক। ইন্ডিয়া টুডের জরিপ, শেখ হাসিনা এখন কি করবেন? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার বিষয়ে সে দেশের জনগণ কি ভাবছেন তা নিয়ে একটি জরিপ চালিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। জরিপে 50% ভারতীয় জানিয়েছেন যে তারা চান না হাসিনা ভারতে অবস্থান করুক। তাদের মত হলো তাকে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া উচিত। মুভ অব দ্য নেশন শিরোনামের এ জরিপে হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের সরকারের সিদ্ধান্তের বিষয়ে জনগণের মতামত জানতে চাওয়া হয়। জবাবে 21.1% ভারতীয় জানান বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষও এমনটাই মনে করেন। আর 29.1% ভারতীয় মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে পাঠানো যেতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি পালিয়ে ভারতে যান। এর আগে ছাত্র জনতাকে ঠেকাতে ব্যাপক দমনপীড়ন চালায় হাসিনা সরকার। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচার মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। সরকারি ও বেসরকারি হিসেবের পাশাপাশি অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এতে 1400 মানুষ নিহত হয়ে থাকতে পারেন, যাদের বেশিরভাগই নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত মারণাস্ত্র ও শটগানের গুলিতে। নিহতদের মধ্যে 12 থেকে 13% শিশু, আহত হয়েছেন হাজারো মানুষ। এছাড়াও 11,700 এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। তাদের কোনো গল্পই টিকছে না, শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে গিয়েও পারল না শেখ হাসিনা, বললেন ডক্টর ইউনূস। সরকারের প্রথম পর্বে 6 মাস দেশীয় ও আন্তর্জাতিক সমর্থনের কথা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রথম পর্বের একটা অভিজ্ঞতা হলো সরকার দেশের জনগণের ও আন্তর্জাতিক বিশ্বের সমর্থন দুটোই পেয়েছে। পৃথিবী জুড়ে আমাদের প্রতি বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপরপক্ষ ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার সুবিধা করতে পারছে না। বহু গল্প করার চেষ্টা করছে, কিন্তু কোনো গল্প টিকাতে পারছে না। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও গল্প চালাতে পারল না। ছোট রাষ্ট্র, বড়, মাঝারি এবং ধনী সব রাষ্ট্র আমাদেরকে সমর্থন করছে, কারোর কোনো রকম দ্বিধা নেই। শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজ প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শুরুতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ডক্টর ইউনূস বলেন, কোন রাষ্ট্রের প্রধানের সঙ্গে যখন আমরা কথা বলি তখন তারা বলে আপনাদের কি লাগবে, আমরা আপনাদের সঙ্গে আছি। একটি দেশের সরকার প্রধানের সঙ্গে এর চেয়ে ঘনিষ্ঠভাবে কথা বলা আর কি হতে পারে? তারা এ পর্যন্ত আমাদেরকে মেনে নিয়েছে এবং ক্রমাগতভাবে তাদের সমর্থন বেড়ে চলেছে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক এই দুই সমর্থন পাওয়ার পরও যদি আমরা নতুন বাংলাদেশ গড়তে না পারি, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের হবে। আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না। সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মহল আমাদেরকে বলে যে তোমাদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারি, কিন্তু সংস্কারটা তোমাদের করতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক সমর্থন, সহযোগিতা এবং তাদের শুভেচ্ছা আমাদের জন্য মস্ত বড় সম্পদ। আমরা তাদেরকে বহু রকমের স্বপ্নের কথা
কথা বলেছি, তারা বলেছে তোমরা করতে পারলে আমাদের সমস্যা নেই। কোনো শক্তিশালী দেশ আমাদেরকে বিশেষভাবে সহায়তা করতে চায়, তাই বলছি সংস্কার সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই, ব্যর্থ হতে চাই না। তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা আরও বলেন যে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামো থেকে যেন আমরা অন্যরূপে বেরিয়ে আসতে পারি। হাডুডু খেলার ক্ষেত্রে আইন মেনে চললেও দেশটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল। আইন বলে কিছু ছিল না, নিয়ম বলে কিছুই ছিল না। তিনি বলেন জুলাই বিপ্লবে যারা আত্মাহুতি দিয়েছেন তারা নির্দেশ দিয়ে গেছে আমরা যেন সেই আইন কানুন বাদ দিয়ে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হই। কি আইন প্রয়োজন হবে সেগুলো মাথায় রেখে সংস্কার কমিশন করা হয় এবং কমিশনে যারা ছিলেন তারা তাদের কাজটি করতে যথাসাধ্য চেষ্টা করেছেন। অধ্যাপক ইউনূস বলেন সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে আমরা যদি আমাদের ঐক্যকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারি তাহলে সেটি বংশ পরম্পরায় চলতে থাকবে। মসৃণভাবে সংলাপ চালিয়ে নেওয়ার জন্য তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন আমরা এক লণ্ডভণ্ড অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছিলাম। এই 6 মাসের অভিজ্ঞতা হলো দলমত নির্বিশেষে সাধারণ মানুষ ও রাজনৈতিক ব্যক্তি সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিয়েছে। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক আছে, তবে আমাদের মধ্যে ঐক্য আছে এবং এটি বজায় থাকবে বলে আমার বিশ্বাস। সরি আপা, ইট ইজ ওভার। শেখ হাসিনার উদ্দেশ্যে প্রেস সচিব। জাতিসংঘ সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপর তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পতিত স্বৈরাচার শেখ হাসিনার নৃশংসতার চিত্র তুলে ধরেছে। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ক্যারিয়ারও শেষ হয়ে গেছে। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমনই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লিখেছেন গত আগস্টের শেষ দিকে যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে জুলাই ও আগস্টের নৃশংসতার নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য আমন্ত্রণ জানান তখন অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। কেউ কেউ মনে করিয়ে দিয়েছিলেন পুরনো বাংলা প্রবাদ খাল কেটে কুমির আনার ব্যবস্থা হচ্ছে। অনেকে আশঙ্কা করেছিলেন জাতিসংঘ অপ্রয়োজনীয়ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে এবং হয়তো এমন একটি আপোষকামী প্রতিবেদন দেবে যেমনটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দেখা যায়। তবে অধ্যাপক ইউনূস তার সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি চেয়েছিলেন হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত। তার বিশ্বাস ছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তরই একমাত্র সংস্থা যারা এমন সত্য উদ্ঘাটন করতে পারে। অবশ্য বাংলাদেশে সবাই জানতো জুলাই ও আগস্টে কি ঘটেছে, কারা হত্যার নির্দেশ দিয়েছে, পুলিশের ভূমিকা কি ছিল, নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ নেতৃত্ব ও কর্মীদের কি ভূমিকা ছিল। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নিরপেক্ষ সংস্থার তদন্ত প্রতিবেদন থাকাটা জরুরি ছিল, আর সেই সত্য যদি অপ্রিয় হয় তাতেও আপত্তি নেই। ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা শেখ হাসিনা নেতৃত্বের উপর চূড়ান্ত আঘাত হেনেছে। তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ। যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না দলকে পুনরুজ্জীবিত করতে চায় তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি।